চারটি সিটি কর্পোরেশন: ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ এবং গাজীপুর। বিশাল, গাজীপুর বিশাল সিটি কর্পোরেশন। এবং সাভারের মতো কয়েকটি পৌরসভা, অসংখ্য ইউনিয়ন পরিষদ, গ্রামীণ এলাকা। উল্লেখ্য, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন বা সাভার পৌরসভার অধিবাসীরা নিজেদেরকে কি ঢাকাবাসী মনে করেন? তারা কি সেই হিসাবে পরিচয় দেন? আমার তো মনে হয় ঢাকার মানুষ হিসেবে পরিচয় দিতে চান না। তারা বলেন, আমি টঙ্গীবাসী, আমি গাজীপুরবাসী, আমি সাভারবাসী, নারায়ণগঞ্জবাসী। কিন্তু যখন আমরা মেট্রোপলিটন রিজিয়ন মেগা সিটি বলি রাজ্যকে, সবাইকে আমরা ঢাকাবাসী বলি। এই একটা ভুল হয়তো ধারণা আমাদের কাজ করে। জাতীয় নগর ক্রমে বা হায়ারার্কিতে দেশের বৃহত্তম শহর ঢাকার প্রাধান্য স্পষ্ট বা প্রাইভেসি। 1961 সালেই ঢাকা ছিল দেশের মোট জনসংখ্যার 20%। 74 সালে দেশের 62.7 লক্ষ নগর জনসংখ্যার মধ্যে 17.7 দেশের মোট জনসংখ্যার 28.3 ছিল ঢাকা নগর। এ সংখ্যা ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম অপেক্ষা প্রায় 2 গুণ বেশি, 1.99। 1961 সনে ঢাকার প্রাধান্য তুলনামূলকভাবে কিছুটা কমে যায়। এ সময় ঢাকায় ছিল দেশের মোট জনসংখ্যা 25.7, এর আগে ছিল 28.3, তাই একটু কমেও বটে। ঢাকার প্রাধান্য তুলনামূলকভাবে কিছুটা কমে যায়। ঢাকার প্রাধান্য পরবর্তী দশকে আবার প্রতিষ্ঠিত হয়। এই প্রাধান্য আমরা যারা জিওগ্রাফার এবং প্ল্যানার না, তাদের জন্য বলতে হয় এটা দুই ভাবে বড়। একটা হলো ফার্স্ট সিটি এবং সেকেন্ড সিটির অনুপাত, 2 এর বেশি হলে এটাকে প্রাইভেট বলে। আরেকটা হলো মোট নগর জনসংখ্যার কত অংশ। যেমন এখন আমরা বলছি প্রায়, যদি আমরা 2001 সনে বেড়ে দাঁড়ায় 34%, 2021 সনে এটি আবার হয়ে যায় 33%। তো বর্তমানে 2022 সনে এটি মোট জনসংখ্যা, নগর জনসংখ্যা 52 মিলিয়ন। ঢাকার বৃহত্তর ঢাকার জনসংখ্যা বলেছি 20 মিলিয়ন, 20 মিলিয়ন, এবং ইনার সিটি হলো 12 মিলিয়ন বা 16 কোটি। তো যাই হোক, এই যদি সেন্ট্রাল সিটি বা ঢাকা উত্তর দক্ষিণ কর্পোরেশন বুঝি, তাহলে কিন্তু প্রপোর্শনটা হলো মাত্র 19.2। আর যদি বৃহত্তর ঢাকা পপুলেশন ধরি 20 মিলিয়ন, সেটা ধরলে ঢাকা মেগা সিটি নগর জনসংখ্যা দাঁড়ায় দেশের মোট জনসংখ্যা 38.46। অতিমাত্রায় প্রাইভেট সিটি। আমাদের ইকোনমিস্ট যাদের কথা বললাম, তারা এই ধারণাটাকেই বোধহয় মনে করেন ঢাকার ওভারলোড। কারণ ঢাকা মানে কি, এটা রাজু যেটা বলে সেটা যদি আমরা মানি তাহলে 38, আর যদি সিটি কর্পোরেশনকে ধরি তাহলে মাত্র 20। তো যাই হোক, পরিকল্পনাবিদ, ভূগোলবিদ, অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীরা সকলেই মেগা সিটির দ্রুত অর্থনৈতিক ও সামাজিক শক্তির কার্যকর বিকেন্দ্রীকরণ সুপারিশ করেন। এ ধরনের অবস্থান যুক্তিযুক্ত এবং প্রশংসনীয়। তবে এর সাথে নগর ব্যবস্থাপনা বা সুশাসনের বিষয়টি গুরুত্ব দেওয়া অতি জরুরি। আরবান ম্যানেজমেন্ট, আরবান গভর্নেন্স, ব্যবস্থাপনা ও সুশাসন খুবই গুরুত্বপূর্ণ। উন্নত দেশ জাপানের রাজধানী বিপুলাকার মেগাসিটি টোকিও, যার জনসংখ্যা 3 কোটিরও বেশি, কিন্তু বসবাসযোগ্য, কারণ ব্যবস্থাপনা অত্যন্ত সুচার। এমনকি আমাদের পাশের দেশ, মধ্যমায়ের দেশ থাইল্যান্ডের অতিমাত্রায় প্রাইভেট মেগাসিটি ব্যাংককও বসবাসযোগ্য, কেননা সেখানে নগর পরিচালন ব্যবস্থাপনা উত্তম। বাংলাদেশে আজ নিয়ন্ত্রণনগর, প্রাইভেট সিটি এবং অন্যান্য মাঝারি কিংবা ছোট শহর উভয়ই বসবাস অযোগ্য হয়ে পড়েছে। আন্তর্জাতিক হিসেবে আমরা দেখি, ময়মনসিংহ এর মতো একটি মাঝারি শহর মেগা সিটি ঢাকার মতো বসবাসের অযোগ্য হিসাবে গণ্য হচ্ছে। তাহলে একেবারে বড় হলেই যে অযোগ্য, বসবাস অযোগ্য তাই নয়, মাঝারি শহরেও সমস্যা। তাহলে মূল সমস্যা অবশ্যই শহরগুলোর ব্যবস্থাপনার গুণমান। যে কোনো সময় রাস্তায় বেরোলে আমরা টের পাই যে ব্যবস্থাপনা কত দুর্বল। সুষ্ঠু ব্যবস্থাপনা বা পরিচালন পরিকল্পিত নগর শহর উন্নয়নের অপরিহার্য উপাদান হওয়া প্রয়োজন। যাই হোক,
এই ধারণাটি অবশ্য নগর প্রক্রিয়া ও উন্নয়ন বিকেন্দ্রীকরণের বিষয়ের গুরুত্বকে কোনোভাবেই কমিয়ে দেয় না। জাতীয় নগর নীতিমালা 2011, যেটি আমি দেখালাম একটা বই, ও পরিমার্জিত 2024, এটা কারো সবার হাতে আসে না, এখনো ড্রাফট স্টেজে আলোচিত হচ্ছে, ইউএনডিপি সাহায্য করছে মন্ত্রণালয়কে। এই খসড়াতে বিকেন্দ্রীকরণের বিষয়টি যথার্থভাবে তুলে ধরা হয়েছে। প্রথম একটি আর্টিকেলই হলো ডিসেন্ট্রালাইজড ডেভেলপমেন্ট, বিকেন্দ্রীকরণ করতেই হবে। নীতিমালার অন্যান্য ধারাগুলো যথেষ্ট ভাবনা চিন্তা করে রচিত হয়েছে। আমরা সরকারকে অবিলম্বে নীতিটির অনুমোদন এবং বিশেষ করে বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী নগর পরিচালনার উপর ব্যবস্থাপনার উপর বাস্তবায়নের দৃঢ় পদক্ষেপ নেওয়ার অনুরোধ। বিকেন্দ্রীকরণ বিষয়ে দুটো প্রসঙ্গ আলোচিত হয়ে থাকে। প্রথমে বৃহৎ ও মাঝারি অঞ্চল অর্থাৎ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণ। দ্বিতীয়ত নগর বা শহর বা আরবান সেন্টার ভিত্তিক বিকেন্দ্রীকরণ, অর্থাৎ ঢাকার বাইরে বিভাগীয় শহর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ইত্যাদি এবং জেলা শহরগুলোতেও বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ চিন্তায় ডক্টর আহমেদ হাসান বেশ চরম ধারণা দিয়েছেন। যারা তার আর্টিকেলটা পড়েছেন হয়তো খেয়াল করছেন, তিনি মনে করেন যথার্থ বিকেন্দ্রীকরণের জন্য সকল জেলাকে প্রদেশে উন্নীত করতে হবে, প্রভিন্স। এবং তিনি উদাহরণ দিয়েছেন ভিয়েতনাম, সেখানে নাকি অসংখ্য প্রভিন্স আছে এবং সেই কারণে তারা বিকেন্দ্রীকরণটা সফল এবং উন্নয়ন বৈষম্য কম। এ প্রসঙ্গে তিনি যে 64 প্রদেশের কথা উল্লেখ করেছেন, এই প্রসঙ্গে বিকেন্দ্রীকরণের বাকশাল সময়ের জন্য গভর্নর নিয়োগের কথা স্মরণ। সব জেলাতে একজন গভর্নর এবং সেই হিসাবে স্থানীয় সরকার শক্তিশালীকরণ। ডক্টর এস নজরুল ইসলাম অবশ্য প্রদেশ চিন্তা করেননি। তিনি রাজধানীর সাথে জেলা ও উপজেলার উন্নত রেল যোগাযোগের সুপারিশ করেছেন, যেটি এখন হচ্ছে দ্রুত। এখন বোধহয় 5-6 ঘন্টায় খুলনা যাওয়া যায়। আমার সিএস এর ম্যানেজার কুষ্টিয়াবাসী, দিনে গিয়ে দিনে চলে আসে কুষ্টিয়া থেকে। এটি একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন আমাদের দেশে। এবং প্রস্তাবিত 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের যথাযথ উন্নয়নের কথা নজরুল ইসলাম বলেছেন। তাছাড়া মৌলিকভাবে জেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণের সুপারিশ করেন, সব জেলা পর্যায়ে। এক্ষেত্রে আমিও তার সমমনা, জেলা পর্যায়ে উন্নয়ন বেশি গুরুত্ব দেওয়া। নগরায়ণ বিকেন্দ্রীকরণের অপর একটি ধারণা হলো ইনস্টিটিউট আরবানাইজেশন বা অকুস্থল নগরায়ণ তথা বিচ্ছুরিত নগরায়ণ, ডিফিউজড নগরায়ণ। এই শব্দগুলো আমরা আগে শুনি। রুরাল আরবানাইজেশন, রুরবানাইজেশন, সব পরিচিত শব্দ। আবার নতুন করে বলি, ইনসিটু আরবানাইজেশন বা অকুস্থল নগরায়ণ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারণা গ্রাম হবে শহর এবং আমার গ্রাম আমার শহর, এক অর্থে ইনসিটু আরবানাইজেশনের সমরূপী ধারণা। অবশ্য মাঝারি ও বড় শহরের প্রকৃতি অনেক ক্ষেত্রেই থাকবে, প্রকৃতই বাস্তবতা হতেই হবে। দেশের নগরায়ণ ধারায় বিভিন্ন কারণে কোনো কোনো নগর বা শহরে জনসংখ্যা বৃদ্ধির স্থবিরতা, এমনকি সংখ্যা হ্রাসের মতো বাস্তবতা ঘটেছে বাংলাদেশে। যেমন খুলনা শহরের জনসংখ্যা 2011 কমে গিয়েছিল। কেন এটা কমে সেটা আলোচনার বিষয়, বিশ্লেষণের বিষয়। দেশের জেলা শহর সমৃদ্ধিতে নানা রকম অর্থনৈতিক সামাজিক বিনিয়োগ কার্যকর ভূমিকা নিতে পারে। শিল্পায়ন জেলা পর্যায়ে, জেলা শহর পর্যায়ে উন্নত মানের হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অন্যতম উদাহরণ। নগরায়ণ বিকেন্দ্রীকরণের অপর একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো মেগাসিটি ঢাকা সহ অন্যান্য বড় ও মাঝারি শহরে প্রশাসনিক ও উন্নয়ন কাজে বিকেন্দ্রীকরণ করা, শহরের মধ্যে বিকেন্দ্রীকরণ। যেমন জোনাল বা ওয়ার্ড পর্যায়ে এই ধরনের বিকেন্দ্রীকরণ ব্যবস্থা বাস্তবায়ন করা আবশ্যক। আপনারা জানেন রাজুকেরও পরিকল্পনা বিকেন্দ্রীকরণ জোনাল অফিস কয়েকটা আছে।
এগুলো আরো শক্তিশালী হওয়া দরকার। পুনরায় উল্লেখ্য সবশেষে বিকেন্দ্রীকরণ ধারণার সাথে নগরের সার্বিক ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট গভর্নেন্স এর মান উন্নয়ন অতি আবশ্যক। এটি ভুলে চলবে। এই ছিল আমার মূল প্রবন্ধ। ধন্যবাদ। এবং এর সাথে সংযোজিত আছে আমার একটা বইয়ের কিছু। তো ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী যারা আলোচক, আমার বিশ্বাস তারা এই বিষয়ে, এই কেন্দ্রীয় বিষয়টাতেই গুরুত্ব দেবেন। মাননীয় মন্ত্রীর সুবিধার্থে ডিসেন্ট্রালাইজেশন এই কথাটা আরেকটু গুরুত্ব দেওয়া এবং জাতীয় নগর